পাগল। পরক্ষণেই ধ্যান ফিরে বলল, না, আমি কখনোই কারোর মায়ায় জড়াতে পারি না, কারণ ছেলেরা সব এক হয়। কেবিনের দরজাটা খুলে বের হতেই ইয়াশ থমকে গেল। সামনের করিডোরে দাঁড়িয়ে আছে রাফিন চুপচাপ, মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, কাঁধে ঝুঁকে আছে সামান্য, চোখে এক ধরনের অস্থিরতা, এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো বড় দুঃসংবাদ নিয়ে এসেছে। ইয়াশ কপাল কুঁচকে এগিয়ে গেল তার দিকে, কণ্ঠে স্নেহ মিশ্রিত ব্যঙ্গ। এইভাবে মুখ গোমরা করে দাঁড়িয়েছো কেন? কিসের এত টেনশন? সংসার ভাঙলে আমি নিজের জোড়া লাগিয়ে দেব, দুশ্চিন্তা করো না। কিন্তু রাফিনের মুখে কোনো হাসি ফুটল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, স্যার, আপনার ভাই সামির দেশে ফিরেছেন। আজ সকালে আপনার অফিসেও এসেছিলেন দেখা করতে, কিন্তু আপনি ছিলেন না, তাই তিনি বাড়ি ফিরে গেছেন সম্ভবত। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। ইয়াশের চোখে এক ঝলক বিস্ময় খেলে গেল, তারপরই সেটা চাপা পড়ে গেল প্রশিক্ষিত অভিব্যক্তিতে। সে ধীরে ধীরে গলার বোতাম খুলে সামনে তাকিয়ে বলল, সামির দেশে এসেছে? কণ্ঠে ছিল অবিশ্বাসের স্পর্শ, আর চোখে এক রহস্যময় আলো। রাফিন কিছু বলল না, নিঃশব্দে মাথা হেঁট করে রইল। বাতাস যেন ভারী হয়ে উঠল মুহূর্তেই। ইয়াশ এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল রাফিনের দিকে, তারপর হালকা ব্যথা নিয়ে নেড়ে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। ধীরে ধীরে দরজা খুলে সোজা বসে পড়ল পেছনে। রাফিন সামনের সিটে চুপচাপ বসে পড়ল, তবে চোখে মুখে একটা চিন্তার রেখা স্পষ্ট। ইয়াশ রিয়ার ভিউ মিররে তাকিয়ে খেয়াল করলো রাফিন যেন কিছু বলার জন্য উসখুস করছে। আরে জান্স, হালকা হেসে বলল ইয়াশ। এই ভাবনে ডুবে গেলে হবে? চিন্তা বাদ দাও, বরং একটা সুখবর শোনো। রাফিন মুখ তুলে তাকালো সন্দিগ্ধ ভঙ্গিতে। ইয়াশ একগাল হেসে বলল, আজকে তোমার ম্যামকে কষে একটা চুমু দিয়েছে, মনে হচ্ছে আর বেশি দেরি নেই তোমার চাচ্ছু ডাক শুনতে। বলেই মুখে এমন একটা লাজুক ভাব ফুটিয়ে তুলল যেন নিজেই লজ্জা পাচ্ছে। রাফিন হতভম্ব, চোখ গোল করে তাকিয়ে থাকে কিছুক্ষণ, ভেতরে ভেতরে ফুঁসতে থাকে, মনে মনে গজগজ করে উঠল, শালা একটা বজ্জা, এই সিরিয়াস সময় পর্যন্ত ফাজলামি। আরে তুই তোর বউকে চুমু দে, যত ইচ্ছে দে, আমাকে কেন শোনাস? আমার তো সংসারে তোর জন্য 12টা বেজে গেল, ইচ্ছে করছে এখনই তোর থুবড়াটা ঘুষি মেরে ভেঙে দিই। তারপর ইয়াশ আর চোখে রিভার ভিউ মিররের দিকে তাকিয়ে বলল, আমাকে বকা শেষ হলে একটু প্রশংসা করতে বলো চান্স, অন্তত একটা ভালো ছেলে বলো, মন ভালো হয়ে যাবে। কথাটার ভঙ্গি ছিল আধা মজা আধা অভিমান। রাফিন যেন কথাটাই কেঁপে উঠল, হকচকিয়ে গলা ছেড়ে নিয়ে বলল, স্যার, আপনি না, আপনি যে কি বলেন? আপনার থেকে প্রিয় আর কেউ নেই আমার কাছে, সত্যি বলছি। প্লিজ এসব কথা আবার বলবেন না। তার কণ্ঠে ছিল এক ধরনের অস্বস্তি, আবার গভীর আন্তরিকতাও। ইয়াশের চোখে আনন্দের ঝিলিক নেমে এলো। পেছনের আয়নায় রাফিনের চুপচাপ মুখটা দেখে যেন তার ভেতরটা ভরে উঠল একরকম তৃপ্তিতে। মুখে একরাশ হাসি ছড়িয়ে বলল, সত্যি বলছি চান্স, আমি জানতাম তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, আর জানো আমি তোমাকে ভালোবাসি চান্স। বলেই নাটকের ভঙ্গিতে এক হাতের আঙুল চুমুতে ছুঁয়ে একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারল রাফিনের দিকে। হাসতে হাসতে বলল, এটা রাখো, স্পেশাল চান্স কেস। রাফিন মাথা নিচু করে সামনের সিটে চুপ করে বসে থাকলো, চোখ মেলে তাকালো না পর্যন্ত। ভেতরে ভেতরে কি বলবে বুঝে উঠতে পারছিল না। তার মুখে লজ্জা, বিরক্তি আর এক ধরনের ক্লান্তির ছাপ। এই লোকটা একেবারে পাগল মন্ত্রী, সময় অসময় কিছু বোঝে না, তবুও ভালো লাগে, নিজের মতো করে ভালোবাসে বলেই তো আলাদা। ড্রয়িং রুমে থমথমে নীরবতা। ভারী পর্দার আড়ালে সূর্যের আলো ঢুকছে ফিকে হয়ে। সেই আলোর নিচে দাঁড়িয়ে সুফিয়া চৌধুরীর মুখ কঠোর, অথচ চোখে চাপা কষ্টের ছায়া। তিনি ধীরে ধীরে বললেন, শোনো সামির, তুমি দেশে এসেছো এটা ভালো কথা, কিন্তু তাই বলে ভাইয়ের সাথে উল্টোপাল্টা কিছু করবে না, খারাপ ব্যবহারও করবে না। ইয়াস তোমার বড় ভাই, এটা মেনে নিতেই হবে, এটাই বাস্তব। সামির চুপচাপ দাঁড়িয়েছিল এতক্ষণ, চোখে ছিল অবজ্ঞার হালকা হাসি। এবার ব্যঙ্গ করে মুখে বাঁকা হেসে বলল, ও, আমি তো জানতামই না যে সে আমার ভাই। কথাটা শেষ করতে না করতেই তার চোখে আগুন জ্বলে উঠল। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, আমি কখনো মানিনি আর না কখনো মানব। ও আমার ভাই না, ও আমার।
তার কথা শেষ হবার আগেই আচমকা একটা শব্দ, চর। সামিরের মুখটা ঘুরে গেল। সোফিয়া চৌধুরীর থাপ্পড়টা ঘরে যেন বজ্রপাতের মতো নেমে এলো। তার মুখ কঠিন, কিন্তু কণ্ঠে কম্পন। একদম চুপ বেয়াদ্দপ কোথাকার! এই শিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছিলাম তোমাকে, এতখানি লেখাপড়ার, এত সম্মান সব ভেঙে গেল। ইয়াস তোমার থেকে থেকে শতগুণে ভালো। অন্তত কোনোদিন আমাদের সামনে এমন বেয়াদবি করেনি, না আমার না তোমার বাবার। সামির থাপ্পড় খেয়ে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকলো। ঠোঁটের কোণে এক টুকরো বিদ্রুপ মাখা হাসি জমে উঠল, ধীর, শীতল আর ধ্বংসাত্মক। তার চোখে তখন রাগ নয়, ঘৃণার আগুন। তুমি এখনো কিছু দেখোনি মা? ঠান্ডা গলায় বলল সে। আমি কি করতে পারি তোমার কল্পনাও করতে পারবে না। তোমার সবসময় যে ইয়াশকে প্রায়োরিটি দিয়েছো আমার থেকেও বেশি, অথচ আমি তোমার ছেলে, তবু আমি ছিলাম যেন তোমার ছায়ার নিচের একটা অবাঞ্ছিত ছায়া মাত্র। সোফিয়া চৌধুরীর চোখে এবার আর শুধু রাগ নয়, আঘাত ফুটে উঠল। কণ্ঠে আগুন ছড়ালেন তিনি, বললেন, চোখের সামনে থেকে এখনই চলে যাও বেয়াদব, আর দেখতে চাই না তোমাকে। এক মুহূর্ত কেউ কিছু বলল না। ঘর জুড়ে নেমে এলো পাথরের স্তব্ধতা। সামির কোনো উত্তর দিল না। তার মুখে একটিও কথা নেই, শুধু চোখের দৃষ্টিটা ঝলসে দিচ্ছিল দেয়াল। হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল সে। দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই বাইরের বাতাস এক দমকা হাওয়ার মতো ঘরে ঢুকে পড়ল। সামিরের চলে যাওয়ার শব্দে মিলিয়ে যেতে না যেতেই সুফিয়া চৌধুরী ধপ করে বসে পড়লেন সোফায়। এক হাত দিয়ে বুক চেপে ধরলেন তিনি, অন্য হাতটা কাঁপছিল যখন হৃদয়টাই দুমড়ে মুচড়ে উঠেছে ভেতরে। চোখে পানি নেই, শুধু চোখের গভীরে একটা চাপা হাহাকার। এমন সময় পাশে এসে বসলো আফজল চৌধুরী। স্ত্রীর কাঁধে হাত রাখলেন, আলতো করে কণ্ঠে প্রশান্তির ছোঁয়া। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সময়ই সব মুছে দেয় একদিন। সোফিয়া কিছু বললেন না, যেন নিজের ভেতরের ভার সয়ে নেওয়ার চেষ্টা করছেন নীরবে। আফজাল আবার বললেন, তুমি তো কম চেষ্টা করনি ছোটবেলা থেকে ওদের এক করার। কতবার বলেছো একজন আরেকজনের ছায়া হবে, কত রাত নির্ঘুম কেটেছে তোমার ওদের মধ্যে। সব ঠিক হয়, কিন্তু স্বামীর যদি নিজেই নিজের ভালো না বোঝে, তাহলে বলো তুমি আর কি করতে পারো? তিনি স্ত্রীর দিকে তাকালেন স্নেহ ভরে। তুমি একজন মা হিসেবে সবসময় বেস্ট ছিলে, এটা একদিন না একদিন স্বামীরও বুঝবে। সোফিয়া চৌধুরী চোখ বসলেন, চোখের কোণ বেয়ে নেমে এলো এক ফোঁটা নীরব জল। মুখে বললেন, না কিছু না। শুধু মনে মনে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমার ছেলেকেও তুমি সঠিক পথে দেখাও, ও যেন বুঝতে শেখে ওর আপন। সামির বাড়ি থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে বসলো। মুখে কোনো শব্দ নেই, কিন্তু চোখে এক ধরনের উগ্র স্থিরতা। স্টিয়ারিং চেপে ধরে গাড়ি ছুটিয়ে দিল শহরের অন্য প্রান্তে, যেখানে থাকে তার একমাত্র আশ্রয়, তার ছায়াসঙ্গী মুরতাজিন, গন্তব্য সৈয়দ ভিলা। সেখানে মুরতাজিন থাকে এক প্রাচীন অথচ আধুনিকতায় মোড়ানো ভিলার ভেতর, যা বাইরে থেকে দেখলে রাজকীয় আর ভেতরে যেন ছায়ার রাজত্ব। গাড়ি থেকে থেমে যায় লোহার গেটের সামনে। সামির নিচে নেমে এগিয়ে আসে দরজার কাছে, কলিং বেল চাপে একবার। কয়েক সেকেন্ডের মধ্যেই সার্ভিস স্টাফ এসে দরজা খোলে। সামির ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, মুরতাজিন আছে? লোকটি মাথা হেট করে সম্মান দেখিয়ে বলে, জি স্যার, নিজের রুমেই আছেন, আপনি বসুন, আমি জানিয়ে দিচ্ছি। চলে যাওয়ার আগে থেমে গিয়ে জিজ্ঞেস করে, আপনার নামটা কি বলবো স্যার? সামির দাঁতে দাঁত চেপে নির্ভার গলায় বলতে গিয়ে বলল, সামির চৌধুরী দেখা করতে এসেছে। সামির ভারী পা ফেলে ধীরে ধীরে এসে বসল ভিলার ড্রয়িং রুমের কালো চামড়ার সোফায়। চারপাশটা নিস্তব্ধ, দেয়ালের কালো সাদা পেন্টিং, কোণার পুরনো গ্র্যান্ডফাদার ক্লক আর বাতাসে ছড়িয়ে থাকা চন্দনের হালকা গন্ধ, সবকিছুতেই যেন এক ধরনের ভয়াল সৌন্দর্য। ওদিকে সার্ভিস স্টাফ পা টিপে উপরে উঠে গেল। মুরতাজিনের ঘরের দরজার সামনে এসে একটু দ্বিধা করেই টুকটুক করে করা নাড়ল। ভেতর থেকে ভেসে এলো গম্ভীর রাগে জর্জরিত এক কণ্ঠ, আমি তো বলেছি তোকে বিরক্ত না করতে, তাও আবার এলি, কোন সাহসে রে তুই? কণ্ঠে যেন আগুন ছিটিয়ে দিল। সার্ভিস স্টাফ ধমক খেয়ে এক লাফে সোজা হয়ে দাঁড়ালো। কণ্ঠ শুকিয়ে কাঠ, গলা কাঁপতে কাঁপতে বলল, স্যার, আপনার সঙ্গে শামীম চৌধুরী দেখা করতে এসেছেন, নিচে বসে আছেন। এক মুহূর্ত নীরবতা, তারপর দরজার ভেতর থেকে কণ্ঠ একটু নরম হলো তবু শীতল, আচ্ছা, আমার কাছে পাঠিয়ে দে ওকে।
সার্ভিস স্টাফ যেন হাফ ছেড়ে বাসত। চোখে মুখে স্বস্তির ছাপ ফুটে উঠল। মাথা নিচু করে বলল, আচ্ছা স্যার। সে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামল, যেন একটু দেরি করলে আরেকবার বজ্রপাত ঘটবে মাথার ওপর। সার্ভেন্ট নিচে নেমে এসে সামিরের দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়েই বলল, স্যার, আপনাকে উপরে যেতে বলেছেন। সামির আর দেরি করল না, মুখে কিছু না বলেই সিঁড়ি বেয়ে ওপরের দিকে এগিয়ে গেল। প্রতিটি ধাপে তার মন আরও ভারী হয়ে উঠছিল, আর বুকের ভেতর জমা হচ্ছিল অনির্বচনীয় উত্তেজনা। উপরে পৌঁছে দরজা খুলে ভিতরে পা রাখতেই একটা ঘন ঝাঁঝালো গন্ধ নাকে এসে লাগলো, ড্রিঙ্কের গন্ধ। সামির থমকে দাঁড়ায় এক মুহূর্ত, চোখ ঘোরাতেই দেখে ঘরের কোনায় আধো আলো আধারে মুর্তাজিন বসে আছে এক লাউঞ্জ চেয়ারে, হাতে গ্লাস, আর তার চারপাশে ছড়িয়ে আছে খালি বোতল একটার পর একটা, যেন হালকা নেশা নয় বরং অভ্যেসে গা ভাসানো। প্রায় 15টা খালি বোতল, তবুও মুর্তাজিনের চোখে এক বিন্দু মাতলামির চিহ্ন নেই। ঠান্ডা, স্থির ও ভয়ানক পরিষ্কার। সামিন ধীরে ধীরে এগিয়ে এসে মুর্তাজিনের পাশে বসে, তার কণ্ঠে কোনো ভূমিকা নেই। সোজা সাপটা উচ্চারণ আমার তোমার হেল্প দরকার মুর্তাজিন। মুর্তাজিন গ্লাসটা ঠোঁটে নিয়ে এক চুমুক দেয়। কাচের গ্লাসে বরফের খচখচ শব্দ, মুখে হালকা হাসি খেলে যায়। তারপর বলল, কি অদ্ভুত এক সম্পর্ক, একজন ভাই আমাকে জানে মারার হুমকি দেয়, আরেক ভাই এসে আমার কাছে সাহায্য চায়। বলেই হো হো করে হেসে ওঠে। হাসিটা ছিল শুষ্ক, তীক্ষ্ণ আর এক ধরনের পৈশাচিক আনন্দে ভরা। সামির নিজেকে একটু সামনে নিয়ে বসল, ডান পাটা বাঁ পায়ের ওপর রেখে একটা থুতনি চেপে ধরল হাতের পাতায়। চোখে অদ্ভুত এক জেদ, আর যেন লোভ আর রাগ মিশিয়ে এক ভয়ঙ্কর আগুন। নিচু গলায় কিন্তু একটুও কাপা না দিয়ে বলল, শোনো মুর্তাজিন, তোমার আর আমার শত্রুতা একজনের সাথেই, ইয়াশ। একটা গা শিউরে ওঠা নীরবতা খেলা করে ঘরে। সামির আবার বলে ওঠে, এবার একটু জোর দিয়ে, ও মরলে তোমারও লাভ, আমারও। আমার দিক থেকে দেখো, সব সম্পত্তি আমার হবে। শালা ইয়াশকে দেখলে শরীরটা জ্বলে ওঠে। মা পর্যন্ত ওকে আমার থেকে বেশি প্রায়োরিটি দেয়, অথচ আমি তো তার ছেলে, অথচ ও মায়ের আদরের কেন্দ্রবিন্দু। একটা তীব্র ঘৃণার আভা ওর কণ্ঠে গুনগুন করে। আর সবার কথা তো বাদই দিলাম, যাকে আমি বাবা বলে ডাকি সেই লোকটাও সবকিছু ইয়াশকে দিয়ে মরল। আমি কি পাপ করেছিলাম জন্ম নিয়ে? মুর্তাজিন গ্লাসটা ঠোঁট থেকে সরিয়ে একটু হেলান দেয়। সামিরের দিক থেকে চোখ সরায় না। ওর হাসিটা চাপা দাঁত দেখা যায় না একটু, কিন্তু চেহারার ভয় পাইয়ে দেওয়ার মতো একটা প্রশান্তি। সামির হঠাৎ গলা নামিয়ে কনস্পিরেটোরিয়াল ভাবে ফিসফিসিয়ে বলে, আর তোমার লাভটা ভাবো, ইলেকশন সামনে, ইয়ার যদি থাকে, ওর পেছনে যারা আছে তারা তোমার সামনে দাঁড়াতে পারবে। ও নেই মানেই তুমি একমাত্র খেলোয়াড়। শত্রুরা গেমে ঢোকার আগেই পুঁতে দাও, ওদের মুখ বন্ধ থাকবে। একটা ঠান্ডা নিঃশ্বাস ছাড়ে সে। তাই ভাবলাম যদি ওকে মেরে ফেলা যায়, দুজনেরই লাভ। মুর্তাজিন শয়তানি এক হাসি হেসে বলে, একদম ঠিক বলেছো সামির। আরে ভাই, তোমাকে আমি হেল্প করবোই, তবে তার বদলে আমার একটা ছোট্ট শর্ত আছে। সামির চোখ ছোট করে বলল, শর্ত? আর আমি কি চাই বলো তো? মুর্তাজিন ঠোঁটে ড্রিঙ্কের গ্লাসটা ছোঁয়ায়, চোখে রহস্যের ঝিলিক। সময় হলে জানতে পারবে, এখন বলার দরকার নেই। সামির চুপ করে যায়, বুঝতে পারে এ খেলায় শয়তান দুজনেই। তারপর সে বলে, ঠিক আছে, আজ তাহলে যাই, কিন্তু কিভাবে কখন সব প্ল্যান আমাকে জানাও। মুর্তাজিন গ্লাসটা তুলে বলে, আরে যাওয়ার আগে এক প্যাক তো হয়ে যাক। এমন শয়তানি প্ল্যান সামনে রেখে খালি মুখে বিদায় কেমন লাগে বলো? সামির প্রথমে না করলেও পরে ঠিকই গ্লাস হাতে তুলে নেয়, কয়েক চুমুকে গলার নিচে নামিয়ে দেয়। কেবল শরীর না, মনও যেন ধীরে ধীরে বিষিয়ে ওঠে। রাত 9টা। ইয়াশ দরজার সামনে দাঁড়াতেই থমকে গেল। যদিও জানতো সামির এসেছে মানে ও অবশ্যই কিছু না কিছু নিয়ে ঝামেলা করবে। প্রতিদিন রাত হলে বাড়ি ঢুকতেই একটা চেনা দৃশ্য অপেক্ষা করত সুফিয়া চৌধুরী আর আফজাল চৌধুরীর হাস্যকর খুনসুটি, আর তারই ফাঁকে সুফিয়া চৌধুরীর চিরচেনা অভিযোগের পাহাড়, যা প্রতিদিনের মতো ইয়াশের জন্য রওনা দিত ড্রয়িং রুম থেকে শুরু করে ডাইনিং পর্যন্ত। কিন্তু আজ যেন সব কিছু থমকে আছে। না কোনো খুনসুটি, না কোনো অভিযোগ, না কোনো ডেকে নেওয়া। ঘরের এই অস্বাভাবিক নিস্তব্ধতা অস্বস্তি তৈরি করলো ইয়াশের মনে। মনটা হালকা খারাপ হলেও চুপচাপ সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে লাগলো সে। ইয়াশ রুমে পা রেখেই থমকে গেল। রুম জুড়ে বেলি আর গোলাপ ফুলের মৃদু ঘ্রাণ।
যেটা হঠাৎই কোনো উৎসব নেমে এসেছে তার যে নির্লিপ্ত জীবনে। কিন্তু ঘ্রাণের থেকেও যেটা তাকে বেশি হতবাক করলো সেটা হলো ইয়ানা। লাল শাড়িতে মোহময়ী রূপে দাঁড়িয়ে আছে সে, এক হাতে আঁচল সামনে, অন্য হাতে খোপা ছুঁয়ে। তার চোখে যেন দুষ্টুমি, ঠোঁটে বাঁকা হাসি। ইয়াশ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখের পলক পড়ল না, যেন রীতিমতো শকড। ইয়ানার গলা ভেসে এলো নরম, আরে স্বামীজি, ওইখানে দাঁড়িয়ে থাকবেন না, ভিতরে আসুন। আপনি না বলেছিলেন আমাকে চুমু স্পেশাল ক্লাস করাবেন? আমি তো সেই ক্লাসের ছাত্রীর মতো অপেক্ষা করছি। ইয়াশ ঘাবড়ে যায়, তারপর শুকনো ঠোক এলো, মনে মনে বলে, এই মেয়ে যে পরিমাণ ডেঞ্জারাস সেটা বোধহয় মাপকাঠির বাইরে। ইয়ানা আবার বলে উঠল, কণ্ঠে ছলছলানো, আরে মন্ত্রী সাহেব, আপনি আগে ফ্রেশ হয়ে আসুন, আমি এখানে আছি অধীর অপেক্ষায়। ইয়াশ আর কোনো কথা না বলে ঘাড় নিচু করে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। মাথার মধ্যে যেন অ্যালার্ম বেজে উঠেছে, সংযম সংযম বিপদ ঘণ্টা। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ইয়াশ, ভেজা চুল, মুখভর্তি তাজা পানির ছাপ, আর পরনে শুধু একটা সাদা টি শার্ট। রুমের আলোয় তাকে যেন আরও ঝলমলে দেখাচ্ছিল। ইয়ানা তখনও ঠিক আগের জায়গায় লাল শাড়িতে দাঁড়িয়ে নিঃশব্দে কিন্তু চোরা হাসি লুকিয়ে। ইয়ার সামনে দাঁড়িয়ে ঠোঁটে এক টুকরো খুনসুটি দেখে বলল, বাহ, এখনও তো তুমি আদর্শ স্ত্রীদের মতোই লাগছো। তারপর দুষ্টু হাসি দিয়ে বলে, এইভাবে কথা শুনলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি 3 বাচ্চার বাবা হয়ে যাব। ইয়ানার ঠোঁটে ফুটে উঠল এক বাঁকা হাসি, চোখে যেন বিদ্যুৎ খেলে গেল। সে ধীর স্বরে বলল, আপনার খুব বাসর করার শখ, তাই না মন্ত্রী সাহেব? ইয়াশ হেসে ফেলল। এবার সে আরেক ধাপ এগিয়ে এলো। বেবি, তোমার এই গোলাপি ঠোঁটের মধু চুরি করার শখ জেগেছে। তার কণ্ঠে স্পষ্টই দুর্নিবার আকর্ষণ। ইয়াশ এগিয়ে আসতেই হঠাৎ ইয়ানা পুরো খেলাটা উল্টে দিল। সে আচমকা ধাক্কা দিয়ে ইয়াশকে ফেলে দিল বিছানায়। আউচ! ইয়াশ কপাল কুঁচকে বিছানার ওপর থেকে বলল, কি ব্যাপার বেব, তোমার কি আজই প্রসেসিং শুরু করতে মন যাচ্ছে? কথা শেষ করতে পারল না, হঠাৎ করে শরীরে শুরু হলো তীব্র চুলকানি। উফ, কি হচ্ছে এটা? সে তৎক্ষণাৎ লাফ দিয়ে খাট থেকে নেমে পড়ল, চোখে মুখে আতঙ্ক, শরীর জুড়ে অস্বস্তি। ঠিক তখনই ইয়ানা সাপের মতো নিঃশব্দে বারান্দায় চলে গিয়ে ভেতরের দরজাটা টক করে বন্ধ করে দিল। পেছন ফিরে দাঁড়িয়ে বলল, হ্যাপি বাসর ডে মন্ত্রী সাহেব, আপনি বাসরটা এনজয় করুন, আমি ডিস্টার্ব করব না। বলে সে দরজার কাচের ওপারে দাঁড়িয়ে মুচকি হাসল। ইয়াশ তখন খাটের ধারে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলল, মেয়েটা না ডেঞ্জারাসের আপগ্রেড ভার্সন। ইয়াশ ইয়ানার দিকে আবার তাকিয়ে বলল, এই অ্যাটম বোমা, এসব কি দিয়েছ? পুরো শরীর চুলকাচ্ছে। ইয়ানা বাঁকা হেসে বলে, বাসর স্পেশাল গিফট, বিড়াল হুগহুগি। ইয়াশ বলে, কি? গোডাউনে বিলাস বহুল একটা রুমে হালকা আলোয় দুইজন লোককে উল্টো করে ঝুলিয়ে ইচ্ছে রকম মারছে, আর তার সামনে বা পায়ের ওপর ডান পা উঠিয়ে ফোনে রোমান্টিক গান দেখছে ইয়াশ, যেন এখানে কোনো আনন্দের কাজ হচ্ছে। ঠিক তার পাশে দাঁড়িয়ে আছে রাফিন, বেচারা না পারছে বাইরে যেতে, আর না পারছে কোনো কিছু বলতে। ইয়াশ বরাবরেরই একরকম মানুষ মারে, ঠান্ডা মাথায় যেন কোনো মাছ বা মাংস কাটছে এরকমভাবে। রাফিন ইয়াশের এই রূপটাকে ভীষণ ভয় পায়। যদিও এখন তেমন গরম লাগছে না, তবুও ঘামে কপাল ভিজে যাচ্ছে। তারপর রাফিন সাহস করে বলল, স্যার, এভাবে মারলে তো লোকগুলো মরে যাবে, তাহলে আমরা সত্যি পর্যন্ত পৌঁছাতে পারবো না। ইয়াশ একই ভঙ্গিতে বসে বলল, লোকগুলোর শরীর কেটে তারপর লবণ লাগিয়ে দাও, দেখি কতটা সহ্য করতে পারে। আমার কিছু দেখতে মজাই লাগে, বিনা টিকিটে সিনেমা দেখতে। ইয়াশের কথা শুনে লোকগুলোর আত্মা কেঁপে উঠল। তবুও নিজের তারপর কাপা কণ্ঠে একজন বলল। ইয়াশ বাঁকা হেসে বলে, বল, শুনছি। লোকটা বলল, স্যার, আপনি কষ্ট পাবেন তার নাম বললে। বল, আমি তাও শুনবো। আপনার ভাই শামীম আর একজন মহিলা ফোনে বলেছে আপনাকে মেরে ফেলতে। মহিলাটা কে? আমি জানি না মহিলাটা কে, শুধু ফোনে একবার কথা হয়েছে। সে বলেছে আপনাকে মারলে 10 লক্ষ টাকা দিবে, তাই এসব করেছি। ইয়াশ আর দাঁড়িয়ে না সোজা বেরিয়ে যায়। রাফিনও পেছন পেছন আসে, আর তার আগে ইয়াশ গাড়ি নিয়ে চলে যায়। রাফিন ইয়াশের গাড়ির পেছনে 5টা সিকিউরিটি গাড়ি পাঠিয়ে দেয়। এমনি হামলা করার চেষ্টা করছিল। এই সময় আবার একা যাওয়া কোনো মানেই হয় না।
ইয়াশ বাড়ি যেয়ে সোজা সুফিয়া চৌধুরী রুমে যায়। দেখে সুফিয়া চৌধুরী বসে আছেন। ইয়াশকে দেখে বলে, আরে বাবা আয়। তারপর ভালো করে দেখে বলে, তোকে আজ এরকম লাগছে কেন, কি হয়েছে? ইয়াশ কিছু বলে না, সোজা যে সুফিয়া চৌধুরীর কোলে শুয়ে পড়ে। তারপর বলে, মা, তুমি এত ভালো কেন? আমাকে জন্ম দাওনি, তাও কত যত্ন করে রেখেছ এতগুলো বছর। ইয়াশের কণ্ঠ শুনতেই বুঝতে পারে কিছু হয়েছে। সুফিয়া চৌধুরী ইয়াশের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সব সময় কি পেটে রাখলেই মা হতে হয় নাকি বাবা? কিছু কিছু সময় পেটে না রেখেও মা হওয়া যায়। আর কখনো তুই এটা ভাববি না যে আমি তোকে পেটে ধরিনি তাই আমি তোকে দূরে সরিয়ে দিয়ে এই সুফিয়া চৌধুরী যতদিন প্রাণ আছে ততদিন সে তোকে ভালোবাসা যত্ন দেবে আর দরকার পড়লে প্রোটেক্টও করবে। ইয়াশের কথাগুলো শুনে হৃদয় প্রশান্ত হয়ে যায়। নিজেকে আর ততটা অসহায় লাগে না যতটা একটু আগে লাগছিল। এক মা তো আছে, আর কি চাই। বেশ কিছুক্ষণ নীরবতার পর সুফিয়া চৌধুরী বলল, আমি জানতাম বাবা তোর কি নিয়ে মন খারাপ। আমি জানি, চাইলেও জানতেও চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই, যেখানে আপন মানুষ বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে নিজের জীবন থেকে ময়লার মতন ঝেড়ে ফেলতে দিতে হয়। কারণ আগে নিজের ভালোটা দেখতে হয় এই স্বার্থপর দুনিয়ায়, তারপর অন্যকে নিয়ে ভাবতে হয়। কারণ তোর কাছে যত দিন টাকা থাকবে মানুষ তোকে ততদিন মনে রাখবে, সম্মানও দিবে। আর টাকা নেই মানে তুই তুচ্ছ, বিপদের সময় কাউকেই পাশে পাওয়া যায় না। ইয়াশ বলল, বুঝতে পেরেছি। তারপর উঠে বসে বলল, আচ্ছা, আমি এখন আসছি, ফ্রেশ হব। সুফিয়া চৌধুরী বলল, আচ্ছা। ইয়াশ রুম থেকে বেরিয়ে মুচকি হাসে, কারণ ওর মনটা ভালো হয়ে গেছে। সুফিয়া চৌধুরী জাদু জানে, যতই মন খারাপ করে যাক না কেন ভালো করে দেয়। তারপর ইয়াশ নিজের রুমের দিকে যায়, দেখে ইয়ানা এসেছে। ইয়াশ বলে, কি ব্যাপার অ্যাটম বৌমা, আজকের দিন কেমন কাটলো? গত 3 দিন তো অফিসে যেতে পারেনি। আমি বেশ অবাক হলাম, এরকম একটা মেয়ে একদিনেই কাবু হয়ে গেল কি করে? না মানে এক রাতে। বলেই বাঁকা হাসি ইয়াশ। ইয়ানা দাঁতে দাঁত চেপে বলে, আমাকে একদম রাগাবেন না, ভণ্ডমন্ত্রী, লুচ্চা মন্ত্রী, নির্লজ্জ মন্ত্রী। আমার আগেই কোনো ব্যবস্থা করে রাখা উচিত ছিল। এরকম একটা রাক্ষসের সাথে যে আমি শোক দিতে পারবো না। ইয়াশ বাঁকা হেসে বলল, যাই হোক, একটা বিষয় আমি এগিয়ে তোমার থেকে, আমার শক্তি অনেক বেশি, তাই না এনআই বেব? ইয়ানা চোখ মুখ কুচকে বলে, ও প্লিজ, আপনার এসব ননসেন্স মার্কা কথা বলা বন্ধ করুন। আমি খুব ক্লান্ত, এখন একটু রেস্ট নিব। গত 22 বছর রেস্ট নিস, এখন আবার কিসের রেস্ট? এখন আমি সারা রাত আদর করবো, সোহাগ করবো, গল্প করব, তার মাঝে কয়েক কোটি চুমু খাবো। আহ, কি মধুর রাত, তাই না বলো? ইয়ানা অবাক হয়ে বলে, কয়েক কোটি চুমু? এতে অবাক হওয়ার কি আছে বলো তো? আমি তো কমই বলছি, আমার তো মিলিয়ন মিলিয়ন চুমু খাওয়া দরকার। কারণ আমি গত 30 বছর বউকে চুমু দেয়নি, ওইগুলো তো পূর্ণ করতে হবে, তাই না? না হলে 3 বাচ্চার বাবা হবো কি করে বলো? দেখুন, আমার এখনো বাচ্চা নেওয়ার বয়স হয়নি, আমি এখনো অনেক ছোট। এসব কথা বাদ দিয়ে নিজের কাজ করুন, নয়তো ভালো হবে না, বলে দিলাম। ইয়াশ বাঁকা হেসে বলে, আমার দাদি একটা কথা বলতো, মেয়েদেরকে নাকি 15 বছর বিয়ে দিলে খাটের নিচ ভর্তি করে পোলাপাইন দেওয়ার ক্ষমতা রাখে। আর তোমার তো ভালোই বয়স, তাই না এনআই বেব? শালা চুপ! আর একটা কথা বললে তোকে মেরে গুম করে দেব, কেউ জানতেও পারবে না। সব সময় খালি অসভ্যের মতো কথা বলা, এসব বলতেই লজ্জা করে না? ইয়াশ ইয়ানার কথা ভয় পাওয়ার ভান ধরে বলে, আমি তো ভয় পেয়ে গেলাম অ্যাটম বোমা। আচ্ছা, আমাকে মেয়েরা কোথায় রাখবি বলে শুনে? এবার কি আমি গালি দেব? বলে দিলাম, আমি আর কন্ট্রোল করতে পারছি না। শেষ কথাটা চিৎকার করে বলে ইয়ানা। ইয়াশ ইয়ানার দিকে এগিয়ে হঠাৎ করেই ইয়ানার পাতলা কোমর পেঁচিয়ে নিজের বুকের সাথে শক্ত করে ধরে তারপর টুপ করে কয়েকটা চুমু দেয় গালে। ইয়ানা ছাড়া পাওয়ার জন্য মোচড়ামোচড়ি শুরু করে, কিন্তু লাভ হয় না। ইয়াশ বিরক্ত হয়ে বলে, আরে বউ, এভাবে মুচড়ামুচড়ি করলে আদর করবো কিভাবে বলো তো? আদর করার সময় বউ থাকবে একদম ল্যাদা মাছের মতো, যেভাবে করব ওইভাবে রেসপন্স করবে, তা না চিংড়ি মাছের মতো লাফালাফি শুরু করে। আচ্ছা। ইয়ানা রাগে চিৎকার করে বলে,
আমাকে ছাড়ুন, কাছে আসবেন না আমার। অসভ্য বেহায়া লোক, লজ্জা বলতে কিছু নেই। ইয়াশ বাঁকা হেসে বলেছিল, কিন্তু একজনকে দিয়ে দিছি। আসলে কি বলতো, আমি খুব দয়ালু তো, তাই কাউকে বিপদে দেখে সাহায্য না করে পারি না, তাই আর কি দিয়ে দিছে। ইয়াশ অদ্ভুত ভঙ্গিতে ইয়াশের দিকে তাকিয়ে বলে। লজ্জা আবার কাউকে দেওয়া যায় নাকি? ইয়াশ বাঁকা হেসে বলে, অবশ্যই তুমি শুনবে না। তোমার সামনে লজ্জাটা কাকে আর কেন ছিল? আচ্ছা বলুন, ঠিক আছে, কিন্তু ছেড়ে দিয়ে বলুন। এভাবে ধরে রাখার কি মানে হয়? সুযোগ পেলেই শুধু ঘষাঘষি শুরু করে। আচ্ছা, এটা পাবলিক। আজব, তুমি আমার বউ, তোমার সাথে করবো না তো কার সাথে করবো? শোনো, আমি একদম শুদ্ধ পুরুষ, তাই আমি শুধু বউকে ভালোবাসি, বুঝলে অ্যাটম বোমা? ইয়ানা কিছু বলে না, শুধু ভেঙচি কাটে ইয়াশকে। ইয়াশ হাসে, তারপর বলে, শোনো তাহলে আমি কাকে লজ্জা দিচ্ছি। একদিন আমি আর রাফিন জান্স মিলে হাঁটতে বের হই। তখন আমি মাত্র ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করেছি। হাঁটতে হাঁটতে দেখি একটা পাগল রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, একটা লুঙ্গি আর নিচে হয়তো আন্ডারপ্যান্ট আছে। তারপর জানো কি হলো? আমাদের দেখে দাঁত গেলে হেসে এবারে লুঙ্গি খুলতে নিল। ব্যাস, আমি দৌড়ে যেয়ে এবারে লুঙ্গি ঠিক করে দিয়ে বললাম, এভাবে যেখানে সেখানে মানসম্মান শেষ করতে নেই ভাই। তারপর পাগলা মাথা চুলকে দাঁত কেলিয়ে বলে, তাহলে কি করব আমি? এটা তো থাকে না আমার সাথে, মনে হয় রাগ করছে, তাই না ভাই? আমি বললাম, রাগ করেনি, তোমার মনে হয় লজ্জা কম, তাই থাকে না। পাগলটা কি বুঝলা, খালি ট্যাপ ট্যাপ করে আমার দিকে তাকিয়ে থাকলো। আর আমি আবার বললাম যে এক কাজ করি, আমার সব লজ্জা তোমাকে দিয়ে যায়, তাহলে আর খুলবে না। পাগলটা বলল, কিভাবে? আমি পাগলটার হাত ধরে একটা দোকানে নিয়ে তারপর একটা রশি কিনে ভালো করে লুঙ্গিটা বেঁধে দিয়ে বললাম, দেখো তোমার লুঙ্গি আর খুলছে না, মানে আমি তোমাকে আমার লজ্জার সবটা দিয়ে দিছি, বুঝতে পারছো? তারপর পাগলটা খুশি হয়ে চলে গেল, আর সাথে আমার লজ্জাটা নিয়ে গেল, বুঝলে বেব? আপনি আধা পাগল আর ওইটা ছিল পুরো পাগল, তাই তো এরকম আজাইরা কথাবার্তা আর কাজ করেছেন। এখন আমাকে ছাড়ুন, নয়তো সত্যি আমি এক লাথি দেব। ইয়াশ ইনায়াকে ছেড়ে দিয়ে বাথরুমে যেতে যেতে কবিতা বলে মনের দুঃখে, 30 বছর বয়সে বিয়ে করলাম, ভাবলাম এখন প্রতিদিন চুমো খেতে পারবো। ওমা, বৌমার চিংড়ি মাছের মতো লাফায়, ছুঁয়ে গেলে ছ্যাদ করে ওঠে। এই দুঃখ আমি কোথায় রাখি? ওগো, কোথায় রাখি? ইয়ানা বিরক্ত হয়ে রুমের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ে। ভালো লাগছে না, এসব সারাদিনের ক্লান্তি সব এসে ধরা দেয় চোখে, তাই বেশি সময় লাগে না ঘুমিয়ে পড়তে। ইয়াশ কিছুক্ষণ বেরিয়ে দেখে ইয়ানা ঘুমিয়ে গেছে। ইয়াশ ধীর পায়ে ইয়ানার পাশে যেয়ে বসে। ইয়ানা একদম বেবি ফেস দিয়ে ঘুমিয়ে আছে, দেখতেই ভালো লাগছে ইয়াশের কাছে, একদম মায়াবতী। ইয়াশের মনে পড়ে যায় 3 দিন আগের কথা। ওই দিন ইয়াশের সারা শরীর অনেক বেশি চুলকাচ্ছিল। ইয়ানা বেশিক্ষণ মজা নিয়ে বারান্দায় শুয়ে পড়ে। ওখানে ডাবল সোফা আছে, দুজন খুব ভালো করে শুতে পারবে। যেখানে ও একা শুয়ে পড়ে, ইয়াশ তাড়াতাড়ি ওয়াশরুমে যেয়ে গোসল করে তারপর ও চুলকানি ছাড়ছিল না। তারপর ওষুধ খেয়ে পুরো রুম পরিষ্কার করে আর আস্তে আস্তে চুলকানি কমে যায়। ইয়াশ বারান্দার দরজার সামনে যেয়ে ওইটা খোলে, কারণ ওই দরজাটা 2 দিক থেকেই খোলা যায়, তাই ইয়ানা জানে না। ইয়াশ বারান্দায় যেয়ে থমকে যায়। ইয়ানাকে চাঁদের আলোয় মারাত্মক সুন্দর লাগছে। আস্তে আস্তে যে ইয়ানার পাশে শুয়ে পড়ে। তারপর হঠাৎ ইয়ানাকে জড়িয়ে ধরে গলায় মুখ গোজে। ইয়াশের চুল ভেজা। ইয়ানা ভেজা কিছু অনুভব করতে পেরে পিট পিট করে তাকায়। তারপর ইয়াশকে করে দেখে অবাক হয়ে যায়, ওঠার জন্য ছটফট করে। ইয়াশ বিরক্ত হয়ে বলে, এত মুচড়ে করছে কেন? নিজে তো বাসর করার প্রস্তুতি নিচ্ছিলে, তাই আমি আর ফিরে দিব কেন? বলো ইয়ানা বেব। দেখুন, ওইটা আমি মজা করে করছিলাম, আমাকে ছাড়ুন, নয়তো ভালো হবে না। ইয়াশ ইয়ানার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, আজকে যত ছটফট করো অ্যাটম বোমা, আজকে তো আমি তোমাকে পুরোপুরি আদর করে তবেই থামবো। বলে ইয়ানার কথা না শুনে ইয়ানার মাঝে ডুব দেয় ইয়াশ। আঁকাবাঁকা স্পর্শ করতে থাকে ইয়াশ। ইনায়া হাজার বলেও আর থামাতে পারে না ইয়াশকে। ওই রাতে এক অন্যরকম ইয়াশকে দেখেছিল উন্মাদ ইয়াশ। হঠাৎ ফোনের শব্দে ইয়াশের ধ্যান ভাঙে। ইয়াশ ফোন হাতে নিয়ে দেখে রাফিন। ইয়াশ দ্রুত পায়ে বারান্দায় যেয়ে ফোন ধরে বলে, হ্যাঁ বলো রাফিন। স্যার, আপনি যা ধারণা করেছিলেন একদম ঠিক, ওই মহিলাটা রিনা চৌধুরী। আচ্ছা। তারপর ফোন কেটে দেয় আর সোফায় বসে পড়ে। আজকে জীবনের হিসাব মেলাতে বড্ড অসহায় লাগছে নিজেকে। কেন এরকম হয় ওর সাথে? ও
ও তো চাইতো আর 5 সাধারণ ছেলের মতো ওর জীবন হোক খুবই সুন্দর, যেখানে মা বাবার আদর ভালোবাসা থাকবে। ছোট থেকে এসব পায়নি ইয়াশ। রিনা চৌধুরী ইয়াশের নিজের মা। যদি ছোটবেলা কখনো খেলতে চাইতো বা কিছু খেতে চাইতো তাহলে সবসময় সার্ভিসের কাছে পাঠিয়ে দিত, তাদেরকে বলতো ইয়াশকে নিয়ে খেলতে বা যা খেতে ইচ্ছে করে তাই বানিয়ে দিতে। ইয়াশের বাবা আফজল চৌধুরী অবশ্য যখন বাসায় থাকতো তখন ছেলেকে নিয়ে খেলাধুলো করত, কিন্তু উনি আর কতক্ষণ বাসায় থাকতে পারতেন। বিজনেসের কাজে বাহিরে থাকতো বেশিরভাগ সময়। ইয়াশ বিড় করে বলতে থাকে, আমি সত্যি ব্যর্থ। আল্লাহ, আমি হয়তো ভেবেছিলাম আমার জীবনে একটুখানি সুখ এসে ধরা দিয়েছে, কিন্তু না, আবার সেই কালো অতীত সামনে আসছে। ওই মহিলা কেন আবার আমার পিছনে লাগছে? আচ্ছা, আমি তো তার নিজের সন্তান, তাহলে কিভাবে আমাকে মারার জন্য লোক পাঠায়? এটাও কি বুক কাঁপল না? শুনেছি মা নাকি সন্তানের সব থেকে বড় রক্ষক। তাহলে আমার মা কেন তার উল্টা? আমিও তো চাইতাম আর 5 মানুষের মতো সুন্দর ফ্যামিলি। হ্যাঁ, সেটা আমি পেয়েছি। সোফিয়া মা আসার পর ভালোই তো ছিলাম। এত বছর হঠাৎ আবার কেন সব এলোমেলো হয়ে যাচ্ছে? কেন? আমি সত্যি আজকে ব্যর্থ। আমার যাই হোক, এনার কিছু হতে দেব না। আমি এনাকে সেফ রাখতে হবে। সকালটা নরম তুলার মতো এসে গায়ে জড়িয়ে ধরে। জানালার পর্দা হালকা বাতাসে নিচে ওঠে আর তার ফাঁক গলে সূর্যের কোমল আধো ঘরের ভেতর ঢুকে পড়ে। দেয়ালে লেগে থাকা আলো ছায়ার খেলা যেন কোনো অনুচ্চারিত কবিতা। পাখিরা জানালার কার্নিশে বসে কিচিরমিচির করে, যেন ঘুম ভাঙানোর জন্য একটা ছোট্ট কনসার্ট আয়োজন করেছে। ইনায়া ধীরে ধীরে চোখ মেলে, চোখের পাতায় তবুও ঘুমের শেষ রেশ। পাশের টেবিল ঘড়িতে সময় 7:30। সে জানালার দিকে তাকায়। আকাশটা ঘিয়ে রঙের নীলচে মেঘ ভাসছে একপাশে। দূরে আজানের শেষ ধ্বনি মিলিয়ে যেতে যেতে একটা শান্তিময় নীরবতা এসে ছুঁয়ে যায় তার মন। ইয়ানা খেয়াল করে ইয়াশ পাশে ঘুমিয়ে আছে, কিন্তু আজকে ওকে জড়িয়ে ধরেনি। ইয়ানার ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো, কারণ ইয়াশ সবসময় বাহানা খোঁজে ওকে ধরার জন্য, কিন্তু আজও সুযোগ পেয়েও ধরেনি। ইয়ানা নিজের ভাবনায় নিজেই ভাবল, আজব, আমি এসব কেন ভাবছি? তারপর তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে যেয়ে অবাক হলো, অচেনা এক ছেলে সোফায় বসে বসে ফোন চাপছে। ইয়ানা ভ্রুজোড়া কুচকে তাকিয়ে রইল। স্বামীর কারো উপস্থিতি টের পেয়ে তাকিয়ে তো অবাক। এত সুন্দর বউ ইয়াশের, সারা সব দিক থেকেই এগিয়ে। সামিনের মনেও কুচিন্তা জাগলো, কিন্তু এসব কিছু এক সাইডে রেখে বাঁকা হাসি দিয়ে বলল, কি ব্যাপার ভাবিজি, আমাকে কি আপনি চিনতে পারছেন না? পরিচয় না দিলে কিভাবে চিনব? আমি এই বাড়ির ছেলে সামির চৌধুরী। ইয়ানা কিছুটা অবাক হয়ে বলল, ইয়াশের ভাই আছে? আমাকে তো বলেনি কখনো। আমি এই বাড়ির ছেলে, ওর ভাই না। ইয়ানা ছোট ছোট করে সামিরের দিকে চোখ তাকিয়ে বলল, তাহলে কি তোমাকে এতিমখানা থেকে আনছে নাকি? সামির এরকম কথার জন্য প্রস্তুত ছিল না, তাই খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, আরে ভাবি, এরকম কেন হবে? আমি এই বাড়ির ছেলে, ইয়াশও এই বাড়ির ছেলে, বাট আমাদের মা। তখনই পেছন থেকে সুফিয়া চৌধুরী বলে ওঠে, আরে ইনায়া, তুমিও না সামিরের অনেক মজা করতে পছন্দ করে তাই এসব বলছো, আর তুমিও শোনাচ্ছ? আর সামির তোকে কতবার বলেছি ইয়াস তোর বড় ভাই, তাই ভাইয়া বলে ডাকবি, আর যেন নাম না শুনি তোর মুখে। বলেই ইয়ানাকে বলে, চলো তোমাকে খাবার দেই, তোমার তো আবার অফিসে যেতে হবে। ইয়ানার যদিও সন্দেহ হলো, তবুও কিছু বলল না, কারণ আজ 8:30টায় ইয়ানার মিটিং আছে, এটা সত্যি, তাই তাড়াতাড়ি খাওয়া দরকার। ইয়ানা বসে মাত্র খাবার মুখে দেবে, ঠিক তখনই পেছন থেকে ইয়াশ বলে ওঠে, ছি বউ, ছি, নিজের স্বামীকে রেখে খাবার খাচ্ছ? দেখো, আজকে যদি তোমার পেট খারাপ না হয়েছে, সারাদিন আর সারা রাত তুমি বাথরুমে বসে থাকবে। আমি অভিশাপ দিয়ে দিলাম। ইয়ানা খাবারটা আর মুখে দিতে পারল না, রেখে দিয়ে পেছনে ঘুরে ইয়াশের দিকে একটা রাগী লোক দিয়ে বলল, আর যদি একটা বাজে কথা বলেছেন, আপনার মুখে আমি টিস্যু ভরে টেপ মেরে দিব। ঠোঁট কাটার লোক কোথাকার। ইয়াশ কিছু বলতে যাবে, তার আগেই সামির বলে ওঠে, একদম সুন্দর, তুমি তো একদম আগুন সুন্দরী। তাহলে এরকম ছেলের কাছে কি করে বিয়ে করলো বলো তো? তুমি আরো ভালো ডিজার্ভ করো। বলেই শয়তানি মার্কা হাসি দিল। ইয়ানা এবার বুঝতে পারো সামির একদম ইয়াশকে দেখতে পারে না।
নিজের ওপর এখন রাগ হচ্ছে, এভাবে না বলেও তো পারতো রুমে যা ইচ্ছা করুক, কিন্তু বাহিরে স্বামীকে কেউ অপমান করবে এটা একদম মানতে পারবে না কোনো নারী। ইয়াসের রাগে মুখটা লাল হয়ে গেল, হাত মুঠি বন্ধ করে কিছু বলতে যাবে তার আগেই সুফিয়া চৌধুরী সামিরের গালে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলে, ও তোমার বড় ভাবি, মানে তোমার মায়ের সমতুল্য। তুই এসব ভাষা কিভাবে বলছিস? লজ্জা করছে না? ছি। সামির থাপ্পড় খেয়ে বাঁকা হেসে বলে, ভাই মানি না, সো ভাবি হওয়ার কোনো চান্স নেই, তাই ও আমার ভাবি না। বলেই সামির হনহন করে নিজের রুমের দিকে যায়। সুফিয়া চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে ছেলেটাকে আর মানুষ করতে পারল না উনি। ইয়াস বেরিয়ে যেতে নিলে সুফিয়া চৌধুরী বলে ওঠেন, আরে বাবা, খেয়ে যা। আমি কি করব? অনেক তো বুঝালাম, মানলাম, কিন্তু মানছেই না। তুই তো জানিস ও কেমন, এভাবে রাগ করে চলে যাস না। ইয়াস নিজের রাগকে দমিয়ে রেখে সুফিয়া চৌধুরীকে বলে, মা, আমি জানি তুমি চেষ্টা করেছ, তাই তুমি নিজেকে অপরাধী বা কষ্ট দিও না। আমাকেও মানতে পারে না, এটা ওর ব্যাপার। আর আমার ইম্পর্টেন্ট মিটিং আছে আজকে, তাই তাড়াতাড়ি যেতে হবে অফিসে, কিছু খেয়ে নেব। বলেই গট গট করে বেরিয়ে যায় বাড়ি থেকে। ইয়ানাও পিছনে দৌড়িয়ে যায়, জানে আজকে রাগ উঠেছে, জীবনেও খাবে না। কিন্তু লাভ হয়, ইয়ানা যাওয়ার আগেই ইয়াস গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ইয়ানা কপাল কুঁচকে বলে, বাপ্পা, এই আলা ভোলা মন্ত্রীও দেখি আবার রাগ আছে, তাহলে আমার সামনে দেখায় না কেন? বেলা 11টায় ইয়াস মাত্র মিটিং থেকে এসে নিজের কেবিনে ঢুকে বড় একটা ধাক্কা খেল, কারণ ইয়ানা বসে আছে ইয়াসের কেবিনে। ইয়ানা ইয়াসকে এরকম রিয়াক্ট করতে দেখে বেশ মজা পায়। তারপর বাঁকা হেসে বলে, কি ব্যাপার মন্ত্রী সাহেব, আমাকে দেখে কি আপনি অবাক হলেন, নাকি অন্য কারো আসার কথা ছিল? আমার জীবনে একটা অ্যাটম বোমাই আছে, আর সে ছাড়া পৃথিবীতে যত মেয়ে আছে সব আমার মায়ের মতো। ইয়ানার কথাটা বুকে লাগলো। এই যুগে এরকম ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার স্যাপার। তবুও নিজে থেকে এসে ধরা দিয়েছে ওর। তো চারপাশের অবস্থা দেখে মনে হয়েছিল যে এই যুগের ছেলেরা ভালোবাসতেই পারে না। ইয়ানা নিজের খুশিটাকে দমিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলল, সকালে তো রাগ করে চলে আসতেন, এখন খেয়ে নিন, আমি আপনার জন্য খাবার এনেছি। ইয়াস ইয়ানার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, বাই এনি চান্স তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়ছো না তো? আমাকে ভালো টালে বেশি ফেলছো না তো? কখনোই না, আমি কেন আপনাকে ভালোবাসবো? এসব আজে বাজে কাজ ছাড়াও আমার অনেক কাজ আছে। আপনার জন্য মিটিং শেষ করেই খাবার নিয়ে এসেছি, না হলে আপনি আবার মন্ত্রী মানুষ, কখন আবার ব্রেকিং নিউজ করে দেবেন আপনার বউ আপনার খোঁজ খবর নেয় না। ইয়াস অবাক হয়ে বলে, তার মানে তুমি আমাকে ভয় পাও, তাই না? ইয়ানা মুখ বাঁকিয়ে বলে, মোটেও না, আমি শুধু আমার বিজনেস বাঁচাতে এসব করছি, কারণ আমার নামে বদনাম মানে আমার বিজনেসে লস হওয়া। বুঝতে পারছি। আসলে কোন কবি জানে বলছিল, মেয়েদের বুক ফাটে তো মুখ খোলে না। এরকম দেখো, আবার বেশি দেরি হয়ে গেলে আমি হারিয়ে যাব, তখন তুমি আমাকে না বলাই কথাগুলো বলার জন্য ছটফট করবে। কথাটা শেষ হওয়ার সাথে সাথে ইয়ানা বাঘিনীর মতো ইয়াসের পাঞ্জাবির কলার ধরে গর্জে বলল, শালা, আমি কি তোকে বলেছিলাম নাকি বিয়ে করতে? নিজেই বিয়ে করেছিস, তাও জোর করে। এখন আবার মরার ভয় দেখাচ্ছিস? তোকে আমি মরতেই দেব না। ইয়ানার বিহেভিয়ারে তো ইয়াস অবাক। তারপর আমতা আমতা করে বলে, আরে বউ, ওটা তো এমনি বলছি, ছাড়ো না, খাবার খাচ্ছি তো। ইয়ানা ইয়াসকে ছেড়ে দিয়ে চেয়ারে বসে, কিন্তু রাগ যেন কন্ট্রোল করতেই পারছে না। ইয়াস টপিকটা ঘোরাতে বলে, শোন আটম বোমা, তোমাকে আমি সোজা সাপটে বলে দিচ্ছি, সামিরের থেকে একদম 100 হাত দূরে থাকবে। আমি যেন তোমাকে আর ওর আশেপাশে না দেখি। আপনার ভাই ওইরকম কেন? আপনার সাথে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? এরকম কেন বললো যে আমি এই বাড়ির ছেলে কিন্তু আপনার ভাই না? ইয়াসের খাওয়া থেমে গেল, আর মুখের খাবারটা অনেক কষ্টে গিলে বলল, ওইরকম কিছু না, হয়তো একটু রেগে আছে, তাই আসলে ওর অনেক রাগ তো, তাই আর কি। আচ্ছা শোনো, আমার না আজকে বাসায় ফিরতে একটু দেরি হবে। যদি ইলেকশনের ভালোই দেরি আছে, তবে এখন থেকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। বিপরীত দল উদ্বেদে আছে, কখন আমি একটা ভুল করব আর এরা সেই ভুলের সুযোগ নেবে। ইয়ানা বুঝলো ইয়াস মিথ্যা বলছে, তবুও কিছু বলল না, কারণ ওদের সম্পর্ক এত দূর হয়তো যায়নি।
হয়তোবা শারীরিকভাবে অনেক কাছাকাছি গেলেও মনের দিক থেকে এখনো অনেক দূরত্বে আস্তে আস্তে হয়তো সব স্বাভাবিক হবে। ইয়ানা বলল, আচ্ছা তাহলে আমি আসি, আর সাবধানে থাকবেন। বলেই চলে যেতে নিলে ইয়াশ হাত ধুয়ে ইয়ানার সামনে এসে দাঁড়ায়। ইয়ানা ভ্রু কুচকে বলে, কি চাই? ইয়াশ কিছু না বলে ইয়ানার গালে টুপ করে দুটো চুমু দিয়ে বলে, এটাই চাই আমার, এবার যেতে পারো। ইয়ানার রাগে ফুসফুস করতে করতে কেবিন থেকে বেরিয়ে যায়, আর যাওয়ার সময় কয়েকটা গালি দিতেও ভোলে না। কেমন বজ্জাত মন্ত্রী, লুচ্চা মন্ত্রী, শয়তান, খালি সুযোগ পাইলেই চুমা দেয়। মনে হয় আমার গাল সরকারি। খালি অফিসে দেখে কিছু বললাম না, নিহাত আমি ভদ্র মেয়ে। আর নয়তো ওই দিনের জন্য ওই মন্ত্রীকে শুলে চড়ানো উচিত। ইয়াশ শুনেছে সবটা আর দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হেসে মনে মনে আওড়ায়, হ্যাঁ, আমার একটা বউর মুখের বকা যেন অমৃত। এত মজার কেন? আই লাভ ইউ বউ। হন্তদন্ত হয়ে রাফিন রুমে ঢুকলো ইয়াশের। ইয়াশ একটা কাজে ব্যস্ত ছিল। রাফিনকে এভাবে ঢুকতে দেখে ইয়াশ বাঁকা হেসে বলল, কি খবর চান্স? তোমার কাছে কি রোমান্স পেয়েছে নাকি? কিন্তু বিশ্বাস করো চান্স, আমার না এখন অনেক কাজ আছে, তাই আমি তোমাকে এখন টাইমে দিতে পারবো না, তাই দয়া করে পরে আসো। কথাগুলো বলেই আবার কাজে মন দিল ইয়াশ। রাফিন কাঁপা কণ্ঠে বলল, স্যার আসলে আপনি কি ভিডিওটা দেখেননি? ইয়াশ বাঁকা হেসে বলল। কোন ভিডিও চান্স? রাফিন বুঝলো ইয়াশ এখন ফাজদামো করেই যাবে, তাই নিজের ফোন থেকে একটা ভিডিও বের করে ইয়াশের সামনে ধরো। সাথে সাথে ইয়াশ একটা বড় ধাক্কা খেলো, সাথে চোয়াল শক্ত হয়ে গেল। ইয়াশ রাগী কণ্ঠে বলল, এসব কে করেছে? তাড়াতাড়ি খুঁজে বের করো। মেয়েটা তো অসহায় ছিল, আমার কাছে এসে ওই দিন সাহায্য চাইলো, আর আমি টাকা দেওয়ার পর আচমকে এভাবে ধরেছিল। কিন্তু এই সময় কে ছবি তুললো? স্যার আমার মনে হচ্ছে মেয়েটাকে আপনার কাছে প্ল্যান করে বিরোধী দল পাঠিয়েছে, আর সুযোগ পেয়ে এই ছবি তুলেছে। ইয়াশ রাগী কণ্ঠে বলল, মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব তুলে আনো। ছাড়বো না, ছাড়বো না আমি। আর আমার সাথে বেইমানি, জাস্ট মেরে ফেলবো। শেষের কথাটা গর্জে বলল। রাফিন আর দাঁড়ানোর রুম থেকে বেরিয়ে গেল। সাথে সাথে ইয়াশের ফোন বেজে উঠল। ইয়াশ ফোনটা হাতে নিয়ে দেখে সামির ফোন করেছে। ইয়াশ নিজেকে শান্ত করে ফোনটা ধরে। সাথে সাথে সামির শব্দ করে হেসে বলে, কি গিফট কেমন লাগলো? অবশ্য ছবিটা হালকা এডিট করেছি, তোর বউ দেখলে মেনে নেবে তো? না মানে তুই বাইরে অন্য মেয়ের সাথে এরকম লুতুপুতু করিস, এসব জানলে তোকে তো মেরে চাঁদের দেশে পাঠিয়ে দেবে। ইয়াশ দাঁতের দাঁত চেপে বলে, এসব নিয়ে তোকে ভাবতে হবে না, আর আমার সংসার দিকে যদি তুই তাকাস আমি খারাপ হতে বাধ্য হব। সামির ভয় পাওয়ার ভান করে বলে, এমা আমি ভয়ে একদম শেষ। তারপর বাঁকা হেসে বলে, আগে বাঁচা তো সংসার, তারপর না হয় অন্য কিছু করবি। বলেই ফোন কেটে দেয়। ইয়াশ এবার সত্যি চিন্তায় পড়ে যায়। আচ্ছা, অ্যাটম বোমাকে সত্যি ভুল বুঝবে? কিন্তু ও তো সত্যি কিছু করেনি। এসব 7-5 ভাবনার মাঝে রাফিন মেসেজ দেয় মেয়েটাকে গোডাউনে নিয়ে গেছে, কিন্তু পরক্ষণে আরেকটা মেসেজ দেখে মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তারপর তড়িঘড়ি করে গোডাউনের উদ্দেশ্যে বেরিয়ে যায় অফিস থেকে। ইয়াশ গোডাউনে প্রবেশ করে দেখে মেয়েটাকে হাঁটু গেড়ে ইয়ানার সামনে বসে আছে। ইয়াশকে দেখে ইয়ানা বাঁকা হেসে বলে, আসুন আসুন মন্ত্রী সাহেব, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার প্রেমিকা তো নিজের মুখেই স্বীকার করলো যে আপনার সাথে নাকি তার সম্পর্ক ছিল। সত্যি বলতে ছেলে মানুষ এরকমই হয়, এরা গরিব থাকলে বড়লোক মেয়েদের সাথে রিলেশন করে যাতে টাকা উড়াতে পারে ইচ্ছে রকম, আর বড়লোক ক্ষমতা থাকলে তো কথাই নেই। বউ ঘরে যতই সুন্দরী হোক, বাইরে নজর যাবে। আসলে কি বলেন তো, আমি আস্তে আস্তে এটা ধারণা করছিলাম যে না, এখনো ভালো ছেলে আছে যারা শুধু নিজের বউকে ভালোবাসে। কিন্তু কি হলো, কি ঠকে গেলাম। যাক হোক, বাস্তবতার সাথে তো পরিচয় হলো। ইয়াশের খারাপ লাগলো যে এই 5 মাসে তাহলে ইয়ানার বিশ্বাস ইয়াশ অর্জন করতে পারেনি। একটা ছবির ভিত্তিতে ওকে সন্দেহ করে বসলো, তবুও নিজেকে শান্ত করে বলল, দেখো ইয়ানা, তুমি যে ভাবছো তা সত্যি না, আর এই মেয়েটা মিথ্যে বলছে। ইয়ানা হেয়ালি কণ্ঠে বলল, তাই? ইয়াশ মেয়েটার সাথে যেয়ে দাঁড়ালো, তারপর বলল, সত্যি করে বলো, তোমাকে সামির আর আমার বিরোধী দলের লোক পাঠায়নি? মেয়েটা ন্যাকা কান্না করে বলে, কি বলছেন স্যার আপনি? আপনি তো আমাকে। বাকি কথা শেষ করার আগেই ইয়াশ মেয়েটার গালে সজোরে থাপ্পড় মারে। সাথে সাথে মেয়েটা পড়ে যায়। ইয়াশ গর্জে উঠে বলে, একদম মিথ্যা বলবি না, সত্যিটা বল, নয়তো খারাপ হবে। ইয়ানা তাচ্ছিল্য সুরে বলে, সত্যি তো বলেছে মেয়েটা, এভাবে মারলে তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না।
ইয়ানার কথা যেন আগুনে ঘি ঢালার মতো ইয়াশ নিজের বন্দুকটা বের করে মেয়েটার চুলে মুঠি শক্ত করে তারপর মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে বলে, ভালোই ভালো বলছিস, সত্যিটা বল, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। মেয়েটা তাও কিছু বলে না। মনে হচ্ছে জবানে এটা রেকর্ড করে দেওয়া হয়েছে। ইয়াশের মাথা গরম হয়ে যায়, তাই গুলি চালিয়ে দেয়। এতে রাফিন আর মিনহাজ কিছুটা কেঁপে ওঠে, আর ইয়ানা একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ইয়ানা জোরে জোরে হাসতে থাকে। ইয়াশ সহ সবাই কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর ইয়াশ ইয়ানার সামনে যেয়ে বলে, কি ব্যাপার অ্যাটম বোমা, স্বামীর সঙ্গে পাগল টাগল হয়ে গেল নাকি? আমি ওইরকম মেয়ে না, আর ওইরকম ছেলে এখনো জন্ম নেয়নি যে আমি তার কষ্টে পাগল হয়ে যাব। কারণ আমি ইনায়া খান, যে কখনো কিছুতেই ভেঙে পড়ে না। ওইটা খান না, চৌধুরী হবে, মিসেস ইয়াশ চৌধুরী। ইয়ানা ইয়াশের হাত থেকে বন্দুকটা নিল। ইয়াশ কপাল কুঁচকে তাকালো। এই মেয়ের মাথা ঘুরেছে কি? ইয়ানা বন্দুকে ফু দিয়ে বলল, হুম, যাই হই, কিন্তু একটা জিনিস কি জানেন মন্ত্রী সাহেব, আমি না আবার মানুষকে ক্ষমা করতে পারি না, কারণ আমার মধ্যে মায়া দয়া অনেক কম। তো এইসব শুনে আমি কি করব? বাড়ি চলো। আরে যাবো তো, এত তারা কিসের মন্ত্রী সাহেব? বলে ইয়ানা একটা বাঁকা হেসে ইয়াশের কানের কাছে যেয়ে ফিসফিস করে বলে, হ্যাপি জার্নি মন্ত্রী মশাই। ইয়াশ কিছু বুঝে ওঠার আগেই ইয়ানা ইয়াশের বুকের ঠিক হার্টে 2 ইঞ্চি ওপরে বাঁ পাশে গুলি করে দেয়। ইয়াশ সহ পুরো ঘরের সবার মুখ বিস্ময়কর ছাপ। ইয়ানা বাঁকা হেসে বলে, আমি কাউকে আবার ক্ষমা করতে পারি না মন্ত্রী মশাই। বলেই গটগট করে বেরিয়ে যায় ঘর থেকে। পেছনে যায় মিনহাজ। সাথে সাথে ইয়াশ ধপ করে ফ্লোরে লুটিয়ে পড়ে, আর রাফিন চিৎকার করে ইয়াশের কাছে যেয়ে পড়ে। স্যার, হাসপাতালের সাদা আলো যেন আরও বেশি কুয়াশাচ্ছন্ন করে দিচ্ছিল রাফিনের দৃষ্টি। করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে যে অপারেশন থিয়েটারের লাল বাতির দিকে স্থির চাহনিতে তাকিয়েছিল। নিভে না কেন সেই আলো? ইয়াশকে একটু আগেই শিফট করা হয়েছে এমার্জেন্সি কেয়ারে। এখনও বাড়িতে জানানো হয়নি কিছু, না মিডিয়াকে না পরিবারকে। কারণ একটাই, এই খবর ছড়িয়ে পড়লে চারদিক থেকে প্রশ্নের পাহাড় নেমে আসবে। কেন হলো, কিভাবে হলো, কে করলো? আর মিডিয়ার সাথে সাথে হাজির হয়ে যাবে বিপরীত পক্ষের লোকেরা, যারা চিরকাল অপেক্ষায় থাকে কখন সুযোগ আসবে, কখন একটুখানি ফাঁক পাবে, আর তখনই রাস্তা থেকে সরিয়ে দেবে ইয়াশকে একেবারে চিরদিনের জন্য। সবকিছু ঠান্ডা মাথায় পরিকল্পনা করা হয়েছে, কিন্তু একটাই প্রশ্ন এখন রাফিনের মাথায় বজ্রাঘাতের মতো শব্দ করে চলেছে। ইয়ানা ম্যাম কিভাবে পারলো? সত্যি সে এতটা নিচে নামলো একটা ছোট্ট বিষয় নিয়ে এত দূর? বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে রাফিনের। বিশ্বাস আর সন্দেহের মাঝখানে দাঁড়িয়ে যেন নিজেকেই হারিয়ে ফেলেছে সে। রাফিন শুধু দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, নিঃসারে দৃষ্টি অপারেশন থিয়েটারের দিকে স্থির। দরজায় এক টুকরো ছায়া পড়ে। গাড়ির শব্দ থেমে যাওয়ার ঠিক পরপরই ভেতরে ঢুকে এক নারী, মাথা উঁচু, চোখে পুরনো অভিমান আর গায়ে থমথমে নির্ভরতা। রিনা, তুমি? চোখ ছানা ভরা হয়ে যায় আফজাল চৌধুরী আর সুফিয়া চৌধুরী। এতগুলো বছর পর সেই মুখ, সেই ভঙ্গি যেন সময় ভুল করে আবার পেছনে ফিরে গেছে। কেউ যেন মৃত অধ্যায়ের পৃষ্ঠা ঘুরে বসেছে। একটা সময় এই বাড়ির বউ ছিলেন রিনা চৌধুরী, কিন্তু সেই পরিচয় বহু আগেই ফুরিয়ে গেছে। রিনা নিজেই ডিভোর্স দিয়ে ঘর ছেড়েছিল, নিজের ইচ্ছেতে, নিজের ভালোবাসার টানে। এভাবে হঠাৎ ফিরে আসা যেন ঘরের দেয়ালে অজানা অস্বস্তি ছড়িয়ে দেয়। আফজাল চৌধুরী কিছুক্ষণ স্তব্ধ থেকে গর্জে উঠলেন, একদম এই বাড়িতে তোমার সেই নোংরা পা ফেলবে না। আমি কিন্তু এবার সেরে কথা বলবো না রিনা। তোমার লজ্জা শরম কিছু নেই? এত বছর পর হঠাৎ এখানে ফিরে এসেছো কেন? আর কি করতে এসেছো তুমি এখানে? রিনার মুখে অদ্ভুত এক কাঁপুনি। একটুখানি পিছিয়ে এসে সে বলল, এক মুহূর্তের জন্য যেন বাতাস থেমে গেল। তবে এরপরেই রিনার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে দাঁড়িয়ে উঠলেন সুফিয়া চৌধুরী। তার ঠোঁটে বিদ্রুপ মাখা এক হাসি, আর কথার কাটার চেয়েও বেশি ব্যথা। কেন গো? আমি তো শুনেছিলাম তোমার প্রেমিক নাকি অনেক ভালোবাসতো তোমাকে, সেই জন্যই তো সংসার, স্বামী, ছেলে সব ছেড়ে গিয়েছিলে। তোমার সেই মেশিনটা যে কি আর চলে না এখন, তাই আবার আমাদের এই পুরনো বাড়ির দোরগোড়ায় ফিরে এসেছো? এক মুহূর্তের নীরবতা যেন বিস্ফোরণে ভেঙে পড়ে। রিনা চৌধুরী আর স্থির থাকতে পারল না। চশমার পেছনে লুকানো চোখ জোড়া জ্বলে উঠল বিদ্রুপে।
অপমানে আর বহুদিনে জমে থাকা দগ্ধকে অভিমানে। একদম আজে বাজে কথা বলবে না সুফিয়া। রিনা গর্জে উঠল, কণ্ঠে এমন এক দৃঢ়তা যেন শত রক্তক্ষয়ও তাকে ঠেকাতে পারবে না। আমি যেখানেই যাই না কেন আজও আফজল আমার স্বামী ছিল, আর এখনো বানিয়ে নেব, আইনত শরীয়ত আর বৈধভাবে। তুমি বরং আমাদের মাঝখান থেকে সরে দাঁড়াও, ভালোই ভালোই। সুফিয়া চৌধুরী ঠোঁটে তখনও সেই বিষাক্ত হাসি, কিন্তু কিছু বলার আগেই হঠাৎ আফজল চৌধুরী এগিয়ে এলেন, চোখে আগুন, মুখ কঠিন পাথরের মতো। একটুও কথা না বলে রিনার মুখের সামনে সজোরে দরজা বন্ধ করে দিলেন। থাক। এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল সবকিছু। রিনার বুকের ভেতরটা যেন ধসে পড়ল। চোখের সামনে দরজাটা নয়, ভেঙে পড়ল তার নিজের সম্মান। অপমানের সেই মুহূর্তে তার মুখ কাঁপছিল, কিন্তু কান্না নয়, চোখে অদ্ভুত এক অঙ্গীকার। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো, ঠোঁট ফাঁক করে এক নিঃশব্দ প্রতিজ্ঞা উচ্চারণ করল। সবাইকে শেষ করে তবেই আমি শান্তি পাব। আফজল, সুফিয়া, তোমরা কেউ পার পাবে না। আমি ফিরে এসেছি শেষ করতে। তার পায়ের আওয়াজ এখন আর হাওয়ায় মিশে যায় না, তা যেন পূর্বাভাস একটা ঝড়ের, এক তীব্র প্রতিশোধের যাত্রার। 5 ঘন্টা পর ইয়াসের জ্ঞান ফিরেছে। একটু আগে একদম চুপচাপ শুয়ে আছে, একটা কথা বলেনি। সেই জ্ঞান ফেরার পর থেকে রাফিনের বড্ড খারাপ লাগছে। সবসময় ছটফট করা ছেলেটা কেমন নিথর হয়ে গেছে, এভাবে ভালো লাগে না, একদমই না। এই নীরবতা মন্ত্রী ইয়াস হোক বা ফ্রেন্ড ইয়াস হোক, কারোর সাথে মানায় না। তারপর রাফিন একটু নড়ে চড়ে ইয়াসকে স্বাভাবিক করার জন্য বলল, আচ্ছা স্যার, আপনি এখন বিশ্রাম নেন, আপনার শরীরটা খারাপ। আর আপনার বাড়িতে আমি জানিয়ে দিছি যে আপনি 3 দিনের জন্য কাজে বাইরে যাচ্ছেন, আর মিডিয়াও কিছু জানে না। আপনি টেনশন করবেন না, আমি বাইরে আছি, কোনো কিছু দরকার হলে আমাকে জানাবেন। বলে চলে যেতে নিলেই ইয়াস বলে ওঠে, ইয়ানাকে যেখানে থেকে পারো আমার সামনে এনে হাজির করো 1 ঘন্টার মধ্যে। রাফিন কিছু বলতে যাবে, তার আগেই দরজা থেকে আওয়াজ আসে, আমাকে খুঁজতে হবে না, আমি নিজেই চলে আসছি। হাজার হলেও স্বামী অসুস্থ, তার সেবা করা তো আমার কর্তব্য, তাই না? ইয়ানার এরকম কথা শুনে রাফিন ঢোক গিলল, না জানি এখন আবার কি হয়। ইয়াসের ঠোঁটে হালকা হাসি, তারপর হাতের ইশারায় রাফিকে বাহিরে যেতে বলল। রাফিন বেচারা একবার ইয়ানার দিকে আরেকবার ইয়াসের দিকে তাকিয়ে বেরিয়ে গেল। ইয়ানা একটা বাঁকা হাসি দিয়ে ইয়াসের পাশে বসলো, তারপর বলল, কি ব্যাপার মন্ত্রী সাহেব, কেমন লাগলো আমার গিফট? অবশ্য এবার কমে দিছি, পরের বার আবার কোনো মেয়ের দিকে তাকালে আর বাঁচিয়ে রাখবো না। ইয়াস ভীষণ কষ্ট পেয়েছে, নিজের ভালোবাসা মানুষের কাছে এখনো নিজেকে প্রমাণ দিতে হয়। এটার চেয়ে খারাপ অনুভূতি আর কিছু নেই এই দুনিয়াতে। কিন্তু এই কথা বুঝে গেল ইয়ানা ওকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছে। ইয়ানার 2 হাত নিজের হাতে নিয়ে বলল, লিখবো তোমার হাতে আমি আমার মরণ, আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা যা, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটায় আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কমলো চিন্তা আমার। ইয়ানা ব্যঙ্গ বলল, কি ব্যাপার মন্ত্রীমশাই, আপনি আবার বইয়ের হাতে গুড়ি খাওয়া শুকিয়ে পাগল টাগল হয়ে গেলেন নাকি? ইয়াস মুচকি হেসে বলল, আমি তোমাকে ভালোবাসি অ্যাটম বোমা, তুমি বিশ্বাস করো বা না করো, আর এটা আমি প্রমাণ করে দেব। আর দেখো, তুমি আমাকে ভালোবাসবে। কখনোই আমি আপনাকে ভালোবাসবো না। ইয়াসের হাসিটা প্রসারিত হলো, তারপর বলল, আমি তো তোমার চোখে এখনো আমার জন্য ভালোবাসা দেখছি, মিথ্যা বললে লুকাতে পারবে আমার থেকে বুঝে? আপনি অ্যাডভান্স দেখছেন। কখনোই না, আপনি খেয়ে নিন, আমি খাবার নিয়ে আসছি। বাহ, মেরে ফেলতে চেয়ে আবার খাবার নিয়ে আসছো, কি কপাল আমার। ইয়ানা হঠাৎ রেগে যে নিজের হাত ইয়াসের থেকে সরিয়ে ইয়াসের দিকে ঝুঁকে বলে, আপনি আমার, অন্য কারোর সাথে দেখলে মেরে ফেলাটা স্বাভাবিক। আর এইবার মারার জন্য গুলি করিনি, ওয়ার্নিং দিচ্ছি, পরের বার গুলিটা একদম হার্ট বরাবর করব। ইয়াস মুচকি হেসে বলল, আমাকে তো তুমি ভালোই বাসো না, তাহলে আমি যাই করি, যার সাথে থাকি, তাতে তোমার কি? হ্যাঁ, ভালোবাসি না, কিন্তু আপনি আমার হাজবেন্ড। ভালোবাসি বা না বাসি, আপনি আমারই,
বুঝতে পেরেছেন? ইয়াশ কিছু বলল না। হঠাৎ করে ইয়ানার ঘাড়ে হাত দিল। ইয়ানা হৃদয় কুচকে ইয়াশের দিকে তাকিয়ে জিজ্ঞেস দৃষ্টিতে তাকানো। ইয়াশ বাঁকা হেসে বলল, বউ আমাকে এত ভালোবাসে, এটা আদর না করে পারা যায়? বলে ইয়ানাকে কিছু বলার সুযোগ না দিয়ে ইয়ানার ঠোঁট নিজের ঠোঁটের আয়ত্তে নিয়ে নিল। ইয়াশের কাজে ইয়ানা যেন হতবাক বা ক্রুদ্ধ, মানে ইয়াশ যে এরকম করবে তা ভাবতেই পারেনি। ইয়ানা ছোটাছুটি করতে লাগলো, কিন্তু ইয়াশ মোটেও ছাড়ল না, বরং অপর হাত দিয়ে ইয়ানার পাতলা কোমরটা ধরল। ইয়ানা হাজার চেষ্টা করেও আর লাভ হলো না। কিছুক্ষণ পর নিজে থেকেই চুপ হয়ে গেল। ইয়ানাকে চুপ থাকতে দেখে ইয়াশ আরও গভীরভাবে চুম্বন করতে থাকে। কখনো পুরো ঠোঁট বিচরণ করতে থাকে, আবার কখনো ঠোঁটের কোণে, আবার এভাবে প্রায় 20 মিনিট পর ছেড়ে দেয়। ছাড়া পেয়ে ইয়ানা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, আর ইয়াশ ইয়ানার দিকে তাকিয়ে থাকে। আজকে ইয়ানাকে একটু বেশি সুন্দর লাগছে, কেন জানি, কোনো কারণ নেই। ইয়ানা খেয়াল করলো হাত ভিজে গেছে দেখে ইয়াশের গড়ি লাগার স্থান দিয়ে রক্ত বের হচ্ছে। হয়তো ছোটাছুটি করার সময় আঘাত লেগেছে। ইয়ানার সাথে সাথে উঠতে নিলে ইয়াশ ইয়ানার কোমর আরো শক্ত করে ধরে। ইয়ানা বলে, আরে আপনার রক্ত বের হচ্ছে, ছাড়েন তো। না, আর আদর করতে মন চাচ্ছে। ইয়ানা বিরক্ত হয়ে বলে, বাল করতে মন চাইছে, দেখছেন রক্ত বের হচ্ছে, আর তার নাকি আদর করতে মন চাচ্ছে। ছাড়েন। না, ভালোই ভালোই বলছি, ছাড়েন। ইয়াশ ইনোসেন্ট ফেস করে বলল, ভালো করে বলো, তাহলে ছাড়বো। ইয়ানা একটা শ্বাস নিয়ে বলল, স্বামী যান, দয়া করে ছাড়েন না। ইয়ার সাথে সাথে শব্দ করে উঠল। ইয়ানা ভয় পেয়ে বলে, কোথায় ব্যথা লাগছে? ইয়াশ বলে না, বলে, না, তুমি তো সুন্দর করে ডাক দিলে কলিজা চেয়ে লাগলো। এসব আদিক খেতা পরে করবেন, এখন ছাড়ুন। একটা শর্ত, ওইটা মানলে ছেড়ে দেব। কি? আমাকে আরেকটা কিস করবে, তাহলে ছেড়ে দেব। ইয়ানা ভ্রু কুচকে তাকায়, তারপর হঠাৎ বলে ওঠে, আসছে, বসতে দিলেই শুতে চাই। আপনি তো দেখি একেবারে সুযোগের সদ্য ব্যবহারকারী। তারপর কোনো এক অদ্ভুত শক্তিতে নিজেকে টেনে সরিয়ে নেয় ইয়াশের কাছ থেকে। পাশে রাখা তুলো আর স্যাভলনের শিশিটা তুলে নেয়। রক্তমাখা জামার পাশে বসে নিঃশব্দে কাঁপতে থাকা ইয়াশের বুকের রক্তগুলো পরিষ্কার করতে থাকে। তার চোখে মুখে তখনও অদ্ভুত এক দ্বন্দ্ব, লজ্জা ও দায়বদ্ধতার ছায়া। আমি তো ভেবেছিলাম আপনি অনেক রেগে থাকবেন আমার উপর। নরম স্বরে বলে ইয়ানা, কিন্তু না। আপনি তো দেখছি একটুও রাগ করলেন না। ইয়াশ বাঁকা হেসে বলে, আমাকে গুলি করার পেছনে যে আরেকটা কারণ আছে, সেটা তুমি বললে না কেন? ইয়ানা এবার চোখ ছোট ছোট করে মুচকি হেসে বলে, মা, এত তাড়াতাড়ি বুঝে ফেললেন কিভাবে? মন্দ না, বুদ্ধি তো আছে দেখছি। এমনি এমনি কি আর মন্ত্রী হয়েছে দেশের? হাসতে হাসতে বলে ইয়াশ। তারপর চোখের কোণে একটুখানি যন্ত্রণার রেখা ফুটে ওঠে। প্রথমত হতবাক হয়ে গিয়েছিলাম, এই সামান্য কারণে আমার চালাক বউটা আমাকে গুলি করেছে। পরে বুঝলাম না, এর পেছনে কিছু গভীর কারণ আছে। ইয়ানা তখন সুন্দর করে রক্ত মুছে ব্যান্ডেজ করে দিয়ে বলে, এর জন্য আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। ইয়াশ একগাল হেসে বলে, দিলাম তো, কিন্তু আরও চাই। বজ্জাত মন্ত্রী। ইয়ানা মুখ ঘুরিয়ে ফিসফিস করে, আর ইয়াশ শুধু হাসে। সেই হাসিতে ছিল না কোনো রাগ, না কোনো প্রতিশোধ, ছিল শুধু নিঃশব্দে ভালোবাসার একটা জয়। 3 দিন পর গাড়ি থেমে দাঁড়াতেই চৌধুরী বাড়ির সামনে ইয়ানা ও ইয়াশ একসাথে হাঁটছিল। এই 3 দিনে বাড়িটাকে অনেক মিস করেছে। বাড়িতে অবশ্য ইয়ানা আগেই জানিয়ে দিয়েছিল সে তার বাবার বাড়িতে থাকবে কয়েকদিন, তাই আর কেউ সন্দেহ করেনি। বাড়ির ভেতরে এসে পা রাখতেই সামনেই দেখা মিলল সুফিয়া চৌধুরী। খয়েরি শাড়িতে এক প্রাস অভিমান ও স্নেহ একসাথে মিশেছিল তার মুখে। তিনি এগিয়ে এসে গম্ভীর চোখে দুজনের দিকে তাকালেন। তোরা দুজন বাড়ি ছিলি না জানিস, আমার এই বাড়িটা কেমন খালি খালি লাগছিল। কণ্ঠে অভিমানের আভা থাকলেও ঠোঁটের কোণে এক টুকরো হাসি ছিল। চলে এসে ভালো করেছিস, আমি তোদের খুব মিস করতাম। সুফিয়া চৌধুরী এক হাত বাড়িয়ে একবার স্পর্শ করলেন ইয়ানার গাল, আরেকবার ইয়াশের কাঁধে রাখলেন স্নেহের হাত। ইয়ানা হেসে বলল, আমরাও তোমাকে খুব মিস করেছি মা। ইয়াশ মাথা ঝুঁকিয়ে সম্মতি জানায়। তোমার হাতে চা না খেলে তো শরীর ঠিক হয় না। সুফিয়া চৌধুরী এবার মৃদু হেসে বললেন, আচ্ছা উপরে যা, তোরা দুজন ফ্রেশ হয়ে নে, তারপর চা খা। মাথা নেড়ে তিনি ধীরে ধীরে চলে গেলেন ভেতরের দিকে। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে হঠাৎ ইয়ানা থেমে গেল। আচ্ছা আপনি রুমে যান, ফ্রেশ হন আগে।
আমি একটু আসছি। বলল সে। কোথায় যাবে? ক্লান্ত গলায় প্রশ্ন করল ইয়াশ। ইয়ানা হেসে বলল, এখানেই তো। আপনি তো জানেন না কোথায় যাব। তার চোখে যেন কিছু একটা লুকোনো ছিল। ইয়াশ আর কিছু না বলে মাথা নিচু করে নিজের রুমে চলে গেল। 3 দিনের ক্লান্তি আর চোখে মুখে স্পষ্ট। ইয়ানা ধীরে পা বাড়ালো সামিরের রুমের দিকে। সামিরের রুমের সামনে এসে খানিকক্ষণ থেমে দাঁড়ায় ইয়ানা। দরজা বন্ধ, কিন্তু তার ভেতরের কথাগুলো যেন কানের ঠিক গোড়ায় এসে ধাক্কা দিচ্ছে। বুকের মধ্যে জমে থাকা রাগকে সংবরণ করে সে দরজায় নক করে। ভেতর থেকে সামিরের গলা ভেসে আসে,